কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়ম আর বিতর্কিত কর্মকাণ্ডে হোঁচট খাচ্ছে ই কমার্স খাত, দেশি বিদেশি বিনিয়োগকারী পাওয়া নিয়ে শঙ্কা। কাটেনে আন্তর্জাতিক রুটের জাহাজ সংকট, ব্যাহত আমদানি রফতানি কার্যক্রম, অস্বাভাবিক ভাড়া বাড়ায় দুশ্চিন্তায় গার্মেন্টস মালিকরা। আনবিলিভেবল ভাবে বেড়ে গেছে, $3,000 ফ্রেট $15,000 হয়ে গেছে। এখন আমাদের বায়ারদের থেকে অর্ডার নেওয়ার সময় ওরা কিন্তু প্রাইসকে একটু কমিয়ে দিচ্ছে। হাওড়া অঞ্চলে ভাসমান পদ্ধতিতে চলছে শাকসবজির আবাদ, শসা, লাউ, টমেটোর বাম্পার ফলন। আবাদে খরচ কম হওয়ায় খুশি চাষিরাও। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়ম আর বিতর্কিত কর্মকাণ্ডে হোঁচট খেতে বসেছে পুরো ই কমার্স খাত। দেশি বিদেশি বিনিয়োগকারী পাওয়া নিয়ে শঙ্কায় এই শিল্পের 700-র বেশি উদ্যোক্তা। ক্রেতার আস্থা ফিরিয়ে আনতে বেপরোয়া ডিসকাউন্ট মডেল বন্ধের দাবি তাদের। মাসুদুজ্জামান রবিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। করোনা মহামারীর মাঝে যে কয়েকটি খাতে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে, তার মধ্যে ই কমার্স একটি। বছরের ব্যবধানে এ খাতে লেনদেন বেড়েছে 7,000 কোটি টাকারও বেশি। কিন্তু এমন সম্ভাবনাময় খাত এখন হোঁচট খেতে বসেছে। গুটি কয়েক প্রতিষ্ঠানের অনিয়ম আর বিতর্কিত কর্মকাণ্ড উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়াচ্ছে। আমাদের ইয়াং জেনারেশন নতুন একটা সেক্টরে তাদের কর্মসংস্থান এবং উদ্যোক্তা জীবন শুরু করার একটা আশার বাণী পায়। সো এখানে একটা ধাক্কা খেলো, তবে আমি মনে করি এখান থেকে আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবো। গত 5-10 বছরে যে একটা ইকোসিস্টেম তৈরি হয়েছিল বাংলাদেশে, যে চাকরি না করে ব্যবসা করার একটা চেষ্টা, সেই চেষ্টাটাতে কিন্তু ব্যাপক একটা ধস নামলো। রাতারাতি $1,000,000 $1 বিলিয়ন কোম্পানি করার ইচ্ছা, আমি কালকে বড় বড় ইনভেস্টর নিয়ে আসবো, অ্যামাজনকে নিয়ে আসবো, এই চিন্তাভাবনাগুলো থেকে আমাদের দূর হওয়া দরকার। চলতি বছরে দেশের ই কমার্সে 800 কোটি টাকার বেশি বিদেশি বিনিয়োগ এসেছে। উদ্যোক্তারা মনে করেন ই ভ্যালি সহ হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়ম উঠে আসায় বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা পৌঁছেছে। তাই নতুন করে বিনিয়োগ পাওয়াটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের ইস্যুর কারণে কিন্তু মান্থ টু মান্থ গ্রোথটা ড্রপ করার সম্ভাবনা থাকে, যেহেতু একটা কাস্টমারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আর ইনভেস্টরের উদ্বেগের জায়গা, সবচেয়ে বড় জায়গাটা সেটা হচ্ছে কাস্টমার ড্রপ করবে কিনা, কারণ মার্কেটটা কিন্তু অনেক প্রমিজিং। এটা $1 বিলিয়ন মার্কেট, এটা কিন্তু এখানেই থেমে যাবে না। বাট এই মার্কেটের যে অপরচুনিটিটা আছে সেটা যেন নষ্ট না হয়, আমার মনে হয় যে গভর্নমেন্ট যেমন রুলস রেগুলেশন করেছে, পাশাপাশি এখন প্রণোদনাটা বাড়াতে হবে। গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে তদারকি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। বেপরোয়া ডিসকাউন্ট মডেল নয়, বরং প্রতিযোগিতামূলক বাজার তৈরির তাগিদ দিচ্ছেন তারা। বাংলাদেশটা আইন আছে, প্রতিযোগিতা আইন। প্রতিযোগিতা আইনের 8-1 কতে বলা আছে যে যে সকল প্রতিষ্ঠানসমূহ এরকম প্রতিযোগিতামূলক, যেমন এক একটা কোম্পানি বিভিন্ন ধরনের অফার দিচ্ছে, এগুলোকে কন্ট্রোল করার জন্য আইনটা প্রয়োগ করা হবে। এই ডিসকাউন্টের যে অফার, এগুলো বন্ধ করতে হবে। একচেটিয়া বাজার ভেঙে এ খাতে প্রতিযোগিতা তৈরির জন্য পদক্ষেপ নিতে চায় প্রতিযোগিতা কমিশন। যদি কোনো কোম্পানি বা ব্যক্তি প্রতিযোগিতা বিরোধী কোনো কর্মকাণ্ড করে এই প্ল্যাটফর্মে, ডিজিটাল মার্কেটে, তাহলে অবশ্যই আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিতে পারি। আমাদের আইনেই আছে ক্ষমতা দেওয়া, যে আমরা কিন্তু যদি প্রতিযোগিতা বিরোধী কোনো কাজ করে, তাহলে সমস্ত স্বপ্রণোদিত হয়েই কিন্তু আমরা মামলা করতে পারি। বর্তমানে ই কমার্সের বাজার 20,000 কোটি টাকার বেশি, আর নিবন্ধনকারী প্রতিষ্ঠান আছে 750। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শকের বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল। জনাব আব্দুল ওয়াহেদ তমাল, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টুডের আয়োজনে। আপনি জানেন সম্প্রতি ই কমার্স খাতে যে টানাপোড়েন তৈরি হয়েছে, এরকম পরিস্থিতিতে ক্রেতার আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা, কি মনে হয় আপনার? জি, ধন্যবাদ আপনাকে। ই কমার্সে এটা সত্যি যে একটা আস্থার সংকট হয়েছে। এই ই কমার্স নিয়ে যে নেতিবাচক কথাবার্তা এবং আলাপ আলোচনা গুলো হচ্ছে, এবং যেই বিজনেস মডেল গুলো, প্রচলিত বিজনেস মডেল ছিল যেগুলো আসলে আমি বলবো যে পুঁজি স্কিম বা ডিফারেন্ট বিজনেস মডেল, যেটা আসলে আমরা বলে আসছিলাম অনেকদিন ধরে, এটার কারণে ইন্ডাস্ট্রির একটা বড় ক্ষতি হয়েছে। বাট আমরা আশা করি যে 4 জুলাই যে এসওপিটা প্রণয়ন করা হয়েছে, সেই এসওপির মধ্যে স্পষ্টভাবে নির্দেশিকা দেওয়া আছে যে
ই কমার্স কোম্পানিগুলো কিভাবে পরিচালিত হবে। সব ই কমার্স কোম্পানিগুলো যদি সেই এসওপি মেনে পরিচালনা করেন তাহলে ফিউচারে আমার মনে হয় ই কমার্স খাতটা একটা স্ট্রাকচার জায়গায় যাবে। সেক্ষেত্রে কাস্টমারের ট্রাস্ট ফিরে আসবে। বাট নাও দ্য কোয়েশ্চেন ইজ যে সবাই এসওপি মেনে যে ব্যবসা পরিচালনা করছেন এটা মনিটরিং বা তদারকি করবেন কে? আসলেই তারা এই নিয়ম নীতি মেনে যে এই নিয়মের এই নির্দেশিকার মধ্যে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে কত দিনের মধ্যে ডেলিভারি করতে হবে, অ্যাডভান্স নেওয়ার পলিসি গুলা কি হবে, রিটার্ন পলিসি কি হবে, রিফান্ড পলিসি কি হবে, টার্মস এন্ড কন্ডিশন গুলা কি থাকবে ওয়েবসাইটের মধ্যে। সো এটা কিন্তু সকল স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু ইক্যাব একটা প্রস্তাব দিয়েছিলাম আমরা, তারপর বাণিজ্য মন্ত্রণালয় এটা প্রণয়ন করে এসওপিটা। তো আমরা আশা করছি যে কাস্টমার ট্রাস্ট ফিরিয়ে আনার জন্য এসএপি ইমপ্লিমেন্টেশনের কোনো বিকল্প নেই। এটা একটা বড় থিংস। আর সেকেন্ড থিং হচ্ছে আমাদের দেশে এখন পর্যন্ত কোনো মনিটরিং এর ব্যবস্থা নেই। যে ফ্রডুলেন্স গুলো যে হচ্ছে এটা কোনো ডিজিটাল মনিটরিং এর ব্যবস্থা নেই, কোনো সেন্ট্রাল সেল নেই যেখান থেকে কমপ্লেইন দিতে পারবে কাস্টমাররা, ক্রেতারা বা যারা প্রতারিত হচ্ছেন তারা। সো এই একটা সেন্ট্রাল ম্যানেজমেন্ট সেল থাকা অত্যন্ত জরুরি, কারণ আমাদের যে ভোক্তা অধিকার রয়েছেন বা কমিশন রয়েছেন তাদের কাছে কোনো অ্যাপ্রোপ্রিয়েট ডেটা বা তথ্য কিন্তু নেই, এবং যেটা নিয়ে কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া যায়। সো সেন্ট্রাল মনিটরিং সেল গঠন করা জরুরি, এবং বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সকলে মিলে একটা মনিটরিং সেল গঠন করার প্রয়োজন রয়েছে বলে আমাদের কাছে মনে হয়, এবং তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যাতে এই ডেটা অ্যানালাইটিক্স করে যাতে আমরা বিভিন্ন রকম সিদ্ধান্ত দ্রুত নিতে পারি সেটার জন্য ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। সো এই জায়গাগুলো যদি এনশিওর করা যায় তাহলে কাস্টমারের ট্রাস্ট আমরা আবার গেইন করতে পারবো বলে আমার বিশ্বাস। কিন্তু জনাব তমাল, আপনি একটি বিষয় একটু যদি আমাকে জানাতেন, সেটি হচ্ছে আপনি প্রস্তাবনার কথা বললেন, অর্থাৎ এসওপির কথা বললেন, এবং এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় থেকে সেটি একটি দিক নির্দেশনা আপনাদেরকে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় না যে এখনই আইনটি তৈরির যে দাবিটি রয়েছে সেটি খুব ভ্যালিড? জি, আইন একটা হওয়ার প্রয়োজন আছে, কারণ ই কমার্সের ক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত কোনো আইন নেই। বাট এই আইনটা যাতে এমন না হয় যে আমাদের যারা ক্ষুদ্র উদ্যোক্তা বা ব্যবসায়ী রয়েছেন তাদের যাতে এন্ট্রি ব্যারিয়ার তৈরি না করে দেয়, যাতে এটা আবার ই কমার্স ইন্ডাস্ট্রির গ্রোথটাকে যাতে বাধাগ্রস্ত না করে। এমনিতেই এই সেক্টরটা একটা প্রমিসিং সেক্টর। আমরা প্রথম দিকেই আইন প্রণয়নের বিষয়টাকে গুরুত্ব দেওয়ার থেকে মনে করেছিলাম যে এটার পলিসির মাধ্যমে সেক্টরটাকে গ্রো করানোর জন্য। যেহেতু এখন কোশ্চেন গুলো উঠছে, আইনের একটা প্রয়োজন হবে, বাট সেই জিনিসটা সেই সেগুলোর সাথে আলাপ আলোচনা করে একটা যুগ উপযোগী আইন প্রণয়ন করা যেতে পারে বলে আমার মনে হয়। নিশ্চয়ই তমাল, একটা বিষয় আপনি জানেন যে ইভ্যালির ঘটনায় অনেক ক্রেতা এখন টাকা ফেরত পাচ্ছেন না এবং তাদের মধ্যে একটা সংকট তৈরি হয়েছে এবং তারা শঙ্কায় আছেন। সেক্ষেত্রে অ্যাসোসিয়েশন কি কোনো ধরনের উদ্যোগ নিতে পারে কিনা, কিংবা এই চলমান সংকট কাটিয়ে এই খাতের স্থিতিশীলতা ফেরাতে ইক্যাব কি ধরনের উদ্যোগ নিতে পারে? জি, ধন্যবাদ। আমরা বেসিক্যালি সরকারকে সহযোগিতা করছি বিভিন্ন রকম পলিসি অ্যাডভোকেসি দিয়ে। আমি আপনাকে বলেছিলাম যে যেই পরিমাণ গ্রাহকদের টাকা পয়সা দেনা পাওনা গুলো আছে, বাংলাদেশ ব্যাংক এই ইস্যুগুলা অনেকটাই দেখছেন যে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যে টাকা পয়সাগুলা হ্যান্ডেল করা হয়েছে সেগুলো কিভাবে সেটেলমেন্ট করা যায়। সো আমার মনে হয় যে হাইকোর্ট থেকে একটা ডিরেক্টিভস আসতে পারে যে কোন সংস্থাকে দায়িত্ব দেওয়া যেতে পারে যে সংস্থা আসলে কি পরিমাণ দেনা পাওনা রয়েছে সেগুলা হিসাব নিকাশ করে একটা সিদ্ধান্ত উপনীত হতে পারেন। এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এই বিজনেস মডেল গুলোকে টিকিয়ে রাখা যায় কিনা সেই ব্যাপারেও সরকার চিন্তা করে দেখতে পারেন। ওখানে কোনো তাদের অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে বা বিজনেস মডেল গুলাকে কোনো বিজনেস অ্যানালিস্ট যারা আছেন বা যারা বিজনেস বুঝেন তাদের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত উপনীত হতে পারেন। এটা খুব চ্যালেঞ্জিং কাজ হবে, কারণ এই অবস্থাতে এই কোম্পানিগুলো একদিক থেকে যেমন টিকে যদি বন্ধ হয়ে যায় তাহলে যে কাস্টমার গুলো আছে আমরা মনে হচ্ছে যে এই কাস্টমার গুলোর টাকা পয়সা ফেরত পাওয়াটা উড বি ভেরি ডিফিকাল্ট। আবার এটাকে সচল রেখে যে বিজনেস পরিচালনা করবেন সেটাও কতটুকু যৌক্তিক হবে সেটা কিন্তু আসলে অ্যানালাইসিস করার প্রয়োজন রয়েছে। সো এটা করতে একটু সময়ও লাগবে। ইন্টিম পিরিয়ডের মধ্যে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে, যেহেতু সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটা ডিজিটাল কমার্স সেল রয়েছে, সেই সেলটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সকলকে মিলে বসে একটা স্ট্র্যাটেজি সেট করা প্রয়োজন হতে পারে। আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভর্নমেন্টকে সহযোগিতা করবো, যত রকম সহযোগিতা প্রয়োজন হয় এই ব্যাপারে যুগোপযোগী কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। একদম তাই, একদম। সরকারের কার্যকরী উদ্যোগের পাশাপাশি আপনাদের মাঠ পর্যায়ে যারা আপনারা কাজ করেন তাদেরও সহযোগিতা দরকার। ধন্যবাদ জনাব আব্দুল ওয়াহেদ তমাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
আন্তর্জাতিক রুটে জাহাজ সংকট কাটেনি এখনও, ফলে আমদানি রফতানি পণ্য পরিবহনে মিলছে না পর্যাপ্ত জাহাজ। বিশ্বের বিভিন্ন বন্দরে দীর্ঘ সময় আটকে থাকছে পণ্য। এতে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতও বিপাকে রয়েছে। অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির কারণে এ পরিস্থিতি বলছেন সংশ্লিষ্টরা। জাহাজীকরণের জন্য চট্টগ্রামের ১৯টি বেসরকারি কন্টেইনার ডিপোতে বর্তমানে অপেক্ষায় রয়েছে কন্টেইনার পণ্য বোঝাই প্রায় ৮,০০০-এর বেশি কন্টেইনার। শিপিং এজেন্টের তথ্য মতে ৩টি ট্রান্সশিপমেন্ট বন্দর সিঙ্গাপুর, পোর্ট কেলাং এবং কলম্বোতে আটকে থাকা বাংলাদেশি পণ্যবাহী কন্টেইনারের এই সংখ্যা প্রায় ২০,০০০-এর মতো। মূলত মেইন লাইনে চলাচলকারী মাদার ভেসেলের সংকটের কারণে তৈরি হয়েছে এই পরিস্থিতি। ওরা এখন মাদারগুলো অনেক রুট তারা ওমিট করতেছে ট্রানজিটকে কমাবার জন্য। আমি যদি বছরে 10টা ট্রিপ দিলে এখন যদি সেটা 5টা ট্রিপে হয়ে যায়, তাহলে 5টা ট্রিপের মাদারের স্পেসটা আমার কমে গেল। তাহলে সে আমি চাইলেও কিন্তু কন্টেইনার সে নিতে পারতেছে না। এইটার কারণে এটা কোথার থেকে আসলো? ব্যাকলগ থেকে। জাহাজ সংকটের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প খাত। ইউএসএ বা ইউরোপ এই বাউন্ডগুলোতে কন্টেইনার বুকিং নিয়ে ওখানেই যাচ্ছে, যার কারণে বাংলাদেশ থেকে তারা নেওয়ার ব্যাপারে ফ্রেইটের যেহেতু একটা ব্যাপার স্যাপার রয়ে গেছে, তারা এই পাশে যদি কন্টেইনারটা পাঠায় তারা বেশি লাভবান হচ্ছে রেদার দেন বাংলাদেশ। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ইউরোপের বাজার আবার পুরোদমে খোলার পরেই এই সংকটের শুরু। বেশিরভাগ জাহাজ চলছে ওই রুট দিয়ে। যেহেতু ফ্রেট আনবিলিভেবলভাবে বেড়ে গেছে, $৩,০০০ ফ্রেট $১৫,০০০ হয়ে গেছে, $১৬,০০০, $১৮,০০০ হয়ে গেছে। এখন আমাদের বায়ারদের থেকে অর্ডার নেওয়ার সময় ওরা কিন্তু প্রাইসকে একটু কমিয়ে দিচ্ছে। তবে জাহাজ সংকট থাকলেও বেসরকারি আইসিডিগুলোর হিসাব বলছে চলতি অর্থ বছরে বেড়েছে রপ্তানির ভলিউম। ২০২০-২১ অর্থ বছরে জাহাজীকরণ করা হয়েছে ৬,৫৫,০০০ টিউস কন্টেইনার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিনা মাসুলে বঙ্গবন্ধু শিক্ষা বিমার লেনদেন করা যাবে স্কুল ব্যাংকিং হিসেবে। এজন্য কোনো ধরনের সার্ভিস চার্জ নিতে পারবে না ব্যাংকগুলো। রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে। নির্দেশনায় ব্যাংকগুলোকে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং হিসাব খোলা ও লেনদেন অব্যাহত রাখার বিষয়ে উৎসাহিত করতে বলা হয়েছে। বিমা পলিসির প্রিমিয়ার থাকছে 25 টাকা, বছরে 300 টাকা পর্যন্ত, আর বিমার অঙ্ক ধরা হয়েছে 1 লাখ টাকা। দেশের 55টি ব্যাংক বর্তমানে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। গত মার্চ পর্যন্ত এসব ব্যাংকের 27,68,493টি হিসাব খোলে বিদ্যালয়গামী ছাত্রছাত্রীরা। এসব হিসাবে জমা ছিল প্রায় 2,000 কোটি টাকা। কয়েক দফায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে চলতি বছর নেত্রকোনার হাওর অঞ্চলে শাকসবজির আবাদ করা যায়নি, তাই বিকল্প পদ্ধতিতে শুরু হয়েছে শাকসবজির আবাদ। বিলে ভাসমান পদ্ধতি শসা, লাউ, টমেটো, ঢেঁড়স সহ বিভিন্ন জাতের সবজির বাম্পার ফলন হয়েছে। অভিনব এই পদ্ধতিতে কম খরচে ভালো ফলন হওয়ায় খুশি চাষিরাও। পাশাপাশি বর্ষা মৌসুমে এ সবজি আবাদে নেত্রকোনা সহ আশপাশের এলাকায় মিটছে চাহিদা। নেত্রকোনা জেলার পূর্বধলার কোমা বিল একসময় ভরে থাকত কচুরিপানায়। এখন সেখানে ভাসমান পদ্ধতিতে শাকসবজির আবাদ হচ্ছে। স্থানীয় কৃষকেরা এই পদ্ধতিতে আবাদ করেছে উচ্চ ফলনশীল সুন্দরী জাতের লাউ, শসা সহ অন্যান্য সবজি। অসময়ে উৎপাদিত এসব লাউ এবং চাল কুমড়া 50 থেকে 80 টাকা দরে, টমেটো কেজি প্রতি 100 থেকে 120 টাকায় বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। ফলনটা বেশি, রাসায়নিক সার আমার তেমন দিতে হয় না, সামান্য কিছু ছত্রাকনাশক আমাদের প্রয়োগ করতে হয়। ফলন আছে এই জাতিলাভের প্রায় আমার 1 লাখ টাকার মতো বিক্রি আসবে। পানিতে কচুরিপানা দল করে ফেরা বেটা করে, তারপরে এটার মধ্যে আমরা ফসল চাষ করি, এতে বিপুল লাভ হয়। ভাসমান পদ্ধতিতে সার, কীটনাশক সহ বাড়তি খরচ না থাকায় লাভবান হচ্ছেন চাষিরা। তবে যোগাযোগ ব্যবস্থা সহ হিমাগার স্থাপনের দাবি তাদের। 4টা টেমন্টো 5টা টেমন্টো নিয়ে 1 কেজি হয়ে যায়, 5টা টেমন্টো, আর এটি তো 7 লাগে বেশি, টানাতে থেকে 7 বেশি। হিমাগার থাকতো এটা হতো একটা বিশাল ব্যাপার, এখানকার ফসলটা আমরা সংরক্ষণ করতে পারতাম। ফসলটা সঠিক জায়গায় বিক্রি করতে পারতেছি না, শুধু রাস্তার কারণে। স্থানীয় কৃষি বিভাগ বলছে ওই এলাকায় ভাসমান পদ্ধতিতে লাউ, কুমড়া, চিচিঙ্গা, ঢেঁড়স, শসা সহ বিভিন্ন শাকসবজি আবাদে নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। অসময়ে সবজি চাষে কয়েক গুণ লাভে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা। কৃষি বিভাগ তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, মোটিভেশনের মাধ্যমে, প্রযুক্তি
গতভাবে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আসছি। ভাসমান পদ্ধতিতে অসময়ে শাকসবজির চাষাবাদ হাওড়াঞ্চল সহ দেশের অন্যান্য স্থানে ছড়িয়ে দিলে একদিকে যেমন মিটবে চাহিদা, অন্যদিকে ফিরে আসবে কৃষকদের সচ্ছলতা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।